দর্শক, এটিএন বাংলা লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আমি মারিয়া শিমু। আমরা প্রতি পর্বেই কিন্তু আমাদের খুব প্রিয় একজন মানুষকে নিয়ে আসি আমাদের সাথে গল্প করবার জন্যে, আড্ডা দেবার জন্যে। দেশের পরিস্থিতি আসলে এখন অত্যন্ত খারাপ। আমরা জানি যে সবাই বেশ আতঙ্কে রয়েছে এবং আমাদের দৈনন্দিন যেই জীবন প্রবাহ সেটি কিন্তু থেমে গেছে। তারপরেও যারা ঘরে বসে আছেন এবং খুব বোরিং সময় কাটছে তাদের জন্য আমাদের আজকের এই আয়োজন। আমরা আশা করছি আপনাদের এই সময়টুকুন বেশ ভালো কাটবে। আমরা যাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাঝে, তিনি আমাদের অত্যন্ত প্রিয় একজন অভিনেতা, যিনি শুধুমাত্র অভিনেতাই নন, তিনি খুব সুন্দর আবৃত্তিও কিন্তু করেন। এবং আমরা দেখেছি যে এর আগেও তার যে প্রোগ্রামগুলো বা তার যে ইন্টারভিউগুলো সেখানে দেখেছি তিনি বেশ প্রাণবন্ত একজন মানুষ। সো আমাদের ঠিক এই পরিস্থিতিতে তেমনই একজন প্রাণবন্ত মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অভিনেতা সাব্বির আহমেদকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি, কারণ যেটা আমি বলছিলাম যে একদম গৃহবন্দী সময় কিন্তু কাটছে ম্যাক্সিমাম মানুষদের। এবং আমরা যারা আসলে এই ওয়ার্ল্ডে কাজ করি, যারা এন্টারটেইনমেন্টের সাথে জড়িত বা যারা সবসময় দর্শকদের সাথে এভাবে কানেক্টেড থাকি, তাদের জন্য বেশ কষ্টকরই বলা যায় এই সময়টুকু। তো আপনার আসলে অনুধাবনটা কি বা আপনার কেমন লাগছে? মানে আজ 3 দিন পর বাসা থেকে বের হলাম। এটাই মানে বোর হয়ে যাচ্ছিলাম যে কখন বের হব বা কি করব। মানে একটা যেটা হয় আসলে বর্তমান পরিস্থিতিতেও কি করো, মেনে নিতে হবে। আমরা এখন যে অবস্থাতে যাচ্ছি, তো গভর্নমেন্টকে ধন্যবাদ জানাতে হয় যে একটা ভালো উদ্যোগ নিয়েছেন। কারফিউ দেওয়ার কারণে হয়তো পরিবেশ একটু শান্ত। আশা করি খুব দ্রুত স্বাভাবিক জীবনযাপন আমরা করতে পারবো। তো সেই জায়গা থেকে যে আমরা যারা কর্মমুখী মানুষ, এখন যারা জব করছে তারাও গৃহবন্দী, যারা ব্যবসা করছে সবাই তো আসলে খুব বাধাগ্রস্ত, কিছু করার নেই। আর সেই থেকে আমাদের ব্যাপারটা এই, যেমন আজকে যখন এটিএম আমাকে বললো, আমার বাসা থেকে কিন্তু মানা করছে আমার বাবা মা, আমার সবাই তো বেশ সবাই আতঙ্কিত যে কি দরকার, যাওয়ার দরকার। আমি বলছি না, সমস্যা নেই, আমি সেফলি যাচ্ছি, চলে আসতে পারবো। আর যেহেতু মিডিয়া পরিচিতি আছে, ট্রান্সপোর্টের সমস্যা নেই, চলে আসতে পারবো। কিন্তু একটা বাধা যখন তৈরি হয় তখন মনের মধ্যে একটা খটকা তৈরি হয়। আচ্ছা, যদি ইফ, তো অনেক সময় অনেক কিছু ভেরিফাই করে। তো যেখান থেকে আসা যে যাই একটু দর্শকদের কাছাকাছি যাই, একটু নিজের ভালো লাগাতেও কাজ করবে, যে সারাক্ষণ ঘরের মধ্যে তো বন্দি, কাজ করতে পারছি না, কিছুই হচ্ছে না, সেই জায়গায় বের হওয়ার পর কিন্তু খুব ভালো লাগছিল সিরিয়াসলি। যদিও আমাদের জন্য বেশ দুঃখজনক। আমরা চাই যখন আমাদের খুব নর্মাল সময়ের ভিতর দিয়ে আমরা চাই যে যানজট একটু কম থাকুক, জ্যাম না থাকুক, এত গাড়ি এত কেন লেট হচ্ছে। কিন্তু এখন কিন্তু রাস্তা ফাঁকা, বাট এই ফাঁকাটাও আমরা এনজয় করতে পারছি না, আমাদের কিন্তু ভালো লাগছে না, কি যেন নেই লাগছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এই পরিস্থিতি আমরা কাটিয়ে উঠতে পারবো। আমরা একটু কাজ নিয়ে কথা বলি। আমরা জানি যে অভিনয় শিল্পী যারা, শুধু অভিনয় শিল্পী না, সব শিল্পীদেরই কিন্তু সবসময় কাজের ক্ষুধাটা থাকেই তাদের মধ্যে। সো কাজের ব্যস্ততা অনেক বেশি থাকে। এই পরিস্থিতিতে পড়ার আগে কাজের ব্যস্ততা কি ছিল বা কি কি কাজ করা হয়েছে? এই পরিস্থিতি হওয়ার আগে লাস্ট একটা কাজ করলাম হাসানুজ্জামান জুয়েল, তার রচনা পরিচালনায় জুয়েল ভাই একটা কাজ করলাম, ডাঙা ভাঙা পাখি। যেহেতু ডাঙা ভাঙা পাখি, তার মানে পাখিটা যখন ডাঙাটা ভেঙে যায় তাহলে কি হয়, এটা হৃদয়ের একটা কষ্টের কথা বলা হয়েছে। গল্পটা একটা ইউটিউব চ্যানেল কেন্দ্রিক করা হয়েছে। এখন হয়তো নির্মাতাদের কাছ থেকে মনে হচ্ছে এটাকে আমরা কোনো স্যাটেলাইট চ্যানেল দিব কিনা। মানে গল্পটা অসাধারণ একটা গল্প, মানে শুধুমাত্র ইউটিউবের জন্যই করা হয়েছে। এখন যেটা হচ্ছে কি যে আমরা তো আসলে আগে তো ইউটিউব ছিল না, আমরা তো এটিএন চ্যানেল বলতে এটিএন বাংলা বা আর যত চ্যানেল আছে সেগুলোই বুঝতাম, টেলিভিশন শো শুরু করে বিটিভি। তো এই চ্যানেলে কাজ করতাম, তো অমুক নাটক। কিন্তু এখন আমি যদি আউটডোরে শুটিং যাই, ভাই এটা কি কোন চ্যানেল, তা আমি ও আপনার চ্যানেল না, মানে আমার চ্যানেল না। মানে এখন হচ্ছে কি প্রত্যেকটা মানুষ এক্সপেক্ট করে যে ইউটিউব চ্যানেল থাকবে একটা। তো যদিও এই চ্যানেলটা আমার না, আমি অ্যাজ আর্টিস্ট হিসাবেই অন্য একটা চ্যানেলে হয়ে কাজ করছি। তো সেই চ্যানেলের কাজটা করা, তো আই হোপ দর্শকদের ভালো লাগবে। মানে হয় না, কিছু কিছু গল্প থাকে, নামটা শুনেই বোঝা যাচ্ছে একটু ডিফারেন্ট। মাইমুনা মমো আছে, আমি আছি, সারিকা আপু আছে, সাইকা আপু আছেন, আরও অনেকেই আমরা ইত্যাতে আছি। তো গল্পটা অনেক সুন্দর, তো আই হোপ ভালো কিছু হবে, ভালো লাগবে সবার। আচ্ছা, আমরা জানি যে যেটা আপনি বলছিলেন ইউটিউব কেন্দ্রিক কাজ এখন অনেক বেশি হচ্ছে। আসলে সোশ্যাল মিডিয়ার সাথে আমরা এত বেশি জড়িয়ে গেছি, আমাদের দেখা যায় যে আমরা সারাদিন আপডেটটাও কিন্তু সোশ্যাল মিডিয়া থেকেই পেতে চাই। সো সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়ার সাথে আমরা বলি বা ইন্টারনেট কেন্দ্রিক বলি, আমাদের কিন্তু নতুন একটা অ্যাপ হোক বা একটা ওয়ে হোক সেটার সাথে পরিচয় হয়েছে, যেটা কিনা ওয়েব সিরিজ বা আমরা যেটাকে বলতে পারি ওয়েব, আলাদা ডিফারেন্ট একটা মাধ্যম, টিভি নাটক বা ইউটিউব থেকে একটু ডিফারেন্ট। সো সেখানে কাজ কেমন চলছে বা সেখানকার কাজ করা হয়েছে কেমন?
একটা ফার্স্ট আমার একটা ওয়েব সিরিজ কাজ হয়েছে, রইল বাকি 10, সাবিন ভাইয়ের এই কাজটি, এটা টফিতে যাচ্ছে, আচ্ছা রিলিজ হয়েছে, ফাইনালি রিলিজ হয়েছে। কাজটা বেশ কিছুদিন আগেই করেছিলাম। মানে আমরা যখন কাজটা শুটিং শুরু করি, ব্যাপারটা এমন ছিল, শুটিং চলছে যে লাইক ধরে নেন যে হয়তো 20 তারিখে শুটিং শেষ হবে, বলছে 30 তারিখে অনেক হবে। যে কীভাবে সম্ভব, 20 তারিখ একটা ওটিটির কাজ আমরা শেষ না করতে না, এডিটিং প্যানেল অনেক কাজ থাকে, না না না, আমরা খুব দ্রুত যাব। তো সেই দ্রুত ফাইনালের হয়নি, সো একটু সময়ই লেগেছে। তো এখন অন এয়ার হয়েছে। সো আমি আমি নিজেও জানতাম না যে রিলিজ হয়েছে, হঠাৎ মেসেঞ্জারে দেখি একজন ভাই আপনার রইল বাকি 10 দেখছি। কি তাই তো, যদিও আজ 3-4 দিন কোনো নেট দেখতে পাচ্ছি না, বারবার ফোনটা দেখি, এই বুঝি নেট এলো। যাই হোক, তো এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমি নিজেও 2টা পর্ব দেখলাম, ভালো লাগলো। সো বাকি পর্ব আর দেখতে পাইনি, তার মাঝখানে তো আবার হয়তো বা ইন্টারনেট স্বাভাবিক হলে আমরা দেখতে পাবো। আমাদের সঙ্গে একটি ফোন রয়েছে দর্শকের, আমরা ফোনটি রিসিভ করছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করবেন বা কথা বলবেন। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম দর্শক, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনার নামটি বলবেন, প্রশ্ন করবেন। হ্যালো হ্যালো আমার মনে হয় যে লাইনে বোধহয় একটু সমস্যা হচ্ছে। আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা চাইলে আবারও যোগাযোগ করতে পারেন, এবং আমাদের অতিথির সঙ্গে যদি কথা বলতে চান তাহলে তোমার স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে সেখানে যোগাযোগ করলে আপনারা কথা বলতে পারবেন। সো ওয়েব সিরিজ নিয়ে কথা হচ্ছিল, আর সামনে কোনো ওয়েব সিরিজে কাজ করার কথা রয়েছে কিনা, বা ওয়েব সিরিজে যে কাজটি করলেন প্রথম কাজ, সেটি আসলে কেমন উপভোগ করেছেন? যেমন আমরা রেগুলার তো নাটক করছি, তো চ্যানেলে যাবে, কিন্তু ওয়েবে মানে হচ্ছে একটা চ্যানেলে যাবে, পকেটের টাকা দিয়ে সেটা কিনতে হবে, সাবস্ক্রিপশন একটা ব্যাপার আছে, সেখানে ওদের এক্সাইটমেন্ট আরো বেশি থাকে। কারণ হচ্ছে যেমন একটা নাটকে হয়তো বা এই নাটকটাতে 2 লাখ বা 5 লাখ টাকা বাজেট, কিন্তু ওয়েবে হলে দেখা যাচ্ছে এটার বাজেট আনলিমিটেড থাকে গল্প অনুযায়ী। তখন হয়ে দেখা যায় একটা নাটক আমরা 2 দিনে যেটা কাজটা করতে হয়, তো ওয়েবের ক্ষেত্রে এটা 3 দিন 4 দিন কিংবা 5 দিনও লাগছে, অনেক সময় নিয়ে করেন, অনেক সময় নিয়ে, অনেক যত্ন নিয়ে। হয়তো আপনার এই সেটটাই, হয়তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড দরকার, হলিউডের একটা ব্যাকগ্রাউন্ড বা গুলশানেই যাবে, ব্যাপারটা এরকম। তো ওই যে বাজেটের যে জায়গাটা থাকে, যেখানে স্মুথ আছে, সো কাজের ক্ষেত্রে তাড়াহুড়াটা নেই, যে রিল্যাক্সে, তখন গল্পের দিকে আমরা ক্যারেক্টারের দিকে সব দিক থেকে উত্তেজনা থাকে, যেটা ভালো একটা কাজ করছি, দর্শকদের একটা আগ্রহ থাকবে। সো আমরা যারা আর্টিস্ট আছি, আসলে আমরা তো আসলে কাজের পাগল, ভালো কাজ করতেই চাই। সো সেইখান থেকে খুব এক্সাইটেড ছিলাম, খুব এনজয় করেছি কাজটা। আমরা মানিকগঞ্জের ওই জোনটাতে ছিলাম, গাজীপুর, উত্তরা, বিভিন্ন জনে আমরা কাজ করেছি, এক্সপ্লোর করা গেছে অনেক। থ্রিলার যেহেতু গল্প, তো রহস্য নেই, খুনের রহস্য নেই গল্পটা। আই হোপ আপনি দেখবেন বা দর্শক দেখবেন, রইল বাকি 10 টপিতে যাচ্ছে, ভালো লাগবে। অবশ্যই আমরা দেখবো, একবার আসলে ইন্টারনেটটা স্টার্ট হয়ে গেলে অনেক কিছুই দেখার বাকি আছে। আমাদের সাথে আরেকটি ফোন আছে, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে আপনি আপনার কথাগুলো বলবেন প্লিজ। দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি গাজীপুর থেকে রিশাদ রোমন বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে সাব্বির ভাইয়ের কাছে, আমি ওনার খুব বড় একজন ভক্ত। জি প্রশ্ন করবেন। প্রশ্নটা করুন। বলছি সাব্বির ভাইয়ের এমনিতে কোনো আমার মানে দর্শক আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি যদি শুনতে পারেন তাহলে আপনার প্রশ্নটি করবেন। আমার মনে হচ্ছে নেটওয়ার্কে আসলে একটু প্রবলেম হচ্ছে, এবং ঢাকার বাইরে দেখে বোধহয় আর একটু ঝামেলা হচ্ছে। আমার মনে হয় যে দর্শক যিনি রয়েছেন তিনি আপনাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলেন নতুন কোনো কাজ রয়েছে কিনা, এবং তার প্রশ্ন আমরা ইতোমধ্যে পেয়ে গেছি, এবং আমরা আরও জানার চেষ্টা করছি নতুন কি কি কাজ রয়েছে। তো আমরা রইল বাকি 10 অবশ্যই দেখব, ওয়েব সিরিজে যেটি এসেছে। আমি কিন্তু যখন আপনাকে পরিচয় করে দিচ্ছিলাম, আসলে পরিচয় করানোর কিছু নেই, সবাই আপনাকে চেনে, সবাই জানে আপনি কি করেন। তারপরেও যেটা বলছিলাম যে আবৃত্তি আপনি বেশ ভালো করেন, এবং এর আগেও আসলে যতবারই আপনার সাথে আমার কথা হয়েছে আমি সবসময়ই চেয়েছি যে আপনি আমাদের একটি আবৃত্তি করে শোনাবেন। আজকে আমরা নিশ্চয়ই শুনবো। কিন্তু এই আবৃত্তির প্রেমে পড়া বা আবৃত্তি ভালো লাগা, আবৃত্তির সাথে যোগাযোগটা শুরু হয়েছিল খুব ইন্টারেস্টিংভাবে। আমরা যদি গল্পটি আরেকবার আমাদের দর্শকদের জন্য শুনতাম। আসলে ছোটোবেলায় যেটা হতো, টেলিভিশনে যখন কোনো প্রোগ্রাম হতো, 16ই ডিসেম্বর বা বিজয় দিবসে, যে স্বাধীনতা দিবসে সাধারণত আবৃত্তি চর্চা, এগুলো আমরা টেলিভিশন দেখি, বা 21শে ফেব্রুয়ারি কেন্দ্রিক। তো তখন টেলিভিশন আসলে না, আমি কি বকবক করে ঘুরে দিতাম, মানে পছন্দ করতাম না, ভালো লাগাটা তৈরি হয়নি।
তো ওরকম একটা অপছন্দীয় জায়গা ছিল আবৃত্তি বা কবিতা যেটাই বলেন। তো আমি যখন প্রাঙ্গণ ও নাট্যদলে থিয়েটার চর্চা শুরু করি, কর্মশালা করি, তখন উচ্চারণের জন্য ক্লাস নিতে আসেন বিখ্যাত আবৃত্তিকার মাহিদুল ইসলাম, যিনি আমার আবৃত্তি গুরু। তো যথারীতি আমরা যে আমাদের উচ্চারণ যে ক্লাসগুলো আমরা শেষের দিকে যে তখন আমাদের ভিতর থেকে বলছে, ভাই একটা আবৃত্তি শুনতে চাই, কেউ একজন বলছে। তা মনে 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 ভাবছে আবার শুরু করবে। তো তো মাহি ভাই যখন আবৃত্তি শুরু করলেন, আমি জাস্ট অভক্তি দিয়ে শুনতে শুনতে মানে আমি মানে বিস্ময় দৃষ্টি ছিলাম, এটা আবৃত্তি, এত সুন্দর কবিতা, আবৃত্তি এমন হতে পারে। আসলে ব্যাপারটা কি যে আমরা হয়তো বা বয়সের সাথে সাথে আবৃত্তির ভাব, শব্দচয়ন সবকিছু বোঝার যে ব্যাপারটা, হয়তো আমি ওই সময় ওই ছোটবেলায় যে কবিতাগুলো শুনেছিলাম আমার মনে হয়তো গাঁথেনি বা ভিতরে হয়তো ভালো লাগে একটা কাজ করে না, হয়তো আমি পছন্দ করতে পারি। কিন্তু আমি সমসাময়িক যে ঘটনা বলি, যে বিষয়গুলো নিয়ে যখন আবৃত্তি শুনছিলাম, আমি তখন মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এবং আমি তখন মাহি ভাইকে বললাম যে ভাইয়া আমি আপনার সাথে কাজ করতে চাই, আবৃত্তি শিখতে চাই। তা মাহি বলি, তুই আবৃত্তি করবি? তা চলে আমার সংগীতায় প্রথম আবর্তন ক্লাস শুরু হবে, চলে। তো দেখা গেলো যে আমি তাও পারিনি, 11 দিন ক্লাস করেছিলাম, যেহেতু থিয়েটার করছি, অভিনেতা হওয়ার ইচ্ছে। তো ওইখান থেকে আসলে আবৃত্তির প্রেমে পড়া। এরপর হয়তো অসংখ্যবার কবিতা আবৃত্তি করেছি। এমন হয়েছে অনেকে ফোন দিত, এই ভাই জুনিয়র হোক সিনিয়র হোক, যে এই কবিতাটা শোনাও। এমন হয়েছে একদিন একজন ফোন দিয়ে বলেছে, আজকে আমার বার্থডে, তুমি একটা কবিতা শোনাবে? তো আমি বলি ওকে ফাইন, শিওর। তো কবিতা শোনাচ্ছি। শিমুল নামে, নারায়ণগঞ্জে বাড়ি, আমার ফ্রেন্ডের ফ্রেন্ড ছিল, সেআই ওর ফ্রেন্ড। তো শিমুল কিন্তু ছেলে না, মেয়ের কথা। তো আমি জাস্ট আচ্ছা ঠিক আছে একটা কবিতা শোনাই। তা আমি তখন কবিতাটা শেষ করার সাথে দেখি করতালে একজনের না অনেকজনের। আমি বুঝলাম না, পরে বুঝলাম যে সে তার সমস্ত বান্ধবীদের নিয়ে বসে আছে, আমার আবৃত্তি এটা তো আমি জানি না, সে বলছে আমার আবৃত্তিটা শুনবে। তো এরকম সিচুয়েশন হয়েছে। রাত 2টার সময় একজন ফোন দিচ্ছে, ভাই কবিতাটা শোনাইছি, দেখছেন কাঁদতেছে। কাঁদেন কেন? মানে ওনার কষ্টটা, ভালো লাগাটা শেয়ার করছে। তো সেই থেকে আসলে আবৃত্তির প্রেমে পড়া। এখনো কি কেউ ফোন দিয়ে রিকোয়েস্ট করলে আবৃত্তি শোনানো হয় কিনা? না, এখন কেউ ওরকম ফোন দেয় না, কারণ এখন বিবাহিত লাইফ যাচ্ছে। সো এখন কেউ ওরকম টাইপের ফোন দেয়। মানে কোথাও কি লেখা আছে বিবাহিত পুরুষের কাছ থেকে আবৃত্তি শোনা যাবে না এমন কিছু? নাকি আপনি ওয়ার্নিং দিয়ে রেখেছেন যে না ভাই আমি এখন আর আবৃত্তি শোনাবো না? না, ওই সিচুয়েশনটা যেরকম ছিল তখন তো আসলে ম্যাচে থাকা হতো, ব্যাচেলার লাইফ যেটা হয়, একসঙ্গে 5 জন আড্ডা হতো, গল্প হতো। তো ওই ছন্দপতন হয়েছে না, সো ওই ছন্দপতন ওরকম হয়েছে। তো এখন হয় কি ব্যক্তি বিশেষ, কোনো একটা জায়গায় বসলাম বা কথা হচ্ছে, আচ্ছা একটা কবিতা শোনাতো, বাট এরকম। বা আমরা কোনো নাটকের শুটিং করছি, রাত্রেবেলা শেষের দিকে গল্প হচ্ছে, এই পুরুষ একটা কবিতা হচ্ছে, একটা হচ্ছে কবিতা, এরকম। আচ্ছা, ওইভাবে আসলে চর্চাটা এখন অব্যাহত রয়েছে, কিন্তু রেগুলার নিশ্চয়ই চর্চাটা করা হয় না তেমন ভাবে। না, প্রতিদিন বা আমরা আগে যে ব্যাপারটা ছিল ওইভাবে রেগুলার করা হয়। তবে এরকম হয়েছে মাঝখানে দুজনের সাথে কথা হচ্ছে, বলছে তুই এত সুন্দর আবৃত্তি করিস, চল তুই আর আমি একটা ডুয়েট, একটা অ্যালবাম বের করি। তখন হ্যাঁ করা যায়। ওই যে তখন একটু উৎসাহিত হই, পরে আবার কোনো একটা নাটকে ডুবে যায়, পরের খেয়াল থাকে না, তারও কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়। বাট এরকম তো মনে হয় যে না, মাঝে মনে হয় কিছু একটা করা হচ্ছে, একটা করে একটা অ্যালবাম বা কিছু একটা করলে মনে হয় একটা কিছু করেছিলাম বা একটা সময় কিছু রয়ে যাবে একটা রেখে দেওয়ার জন্য। এই যে আপনার সাথে যখন কথা বলছিলাম আমি কিন্তু খুব মানে উৎসাহিত হচ্ছি যে হ্যাঁ কিছু আবৃত্তি নিয়ে কিছু একটা করা উচিত। আই থিংক অবশ্য করব। তবে প্রথম ভালোবাসা অভিনয়? নিঃসন্দেহে। আচ্ছা, অভিনয়ের প্রতি যে ভালোবাসাটা বা যে টানটা, বা যখন থেকে মনে হলো যে অভিনেতা হব, সেই সময়টা কখন? এটা ক্লাস 3-4-এ পড়ি। তখন সেটাও কি কাউকে দেখে অনুপ্রেরণা পাওয়া হয়েছে? সেটা ছিল আমাদের মাগুরাতে 3টা সিনেমা হল ছিল, প্রত্যেকটা সিনেমা হলের একটা ছবি মিস করতাম না। আর তখন পোস্টারে যদি কোনো মার্শাল আর্টের ছবি বা আর্মস বা ফাইটিং এরকম কিছু দেখা যাচ্ছে রুবেল ভাইয়ের, তো ওই ছবিগুলো মিস করবো না। মানে মারামারি, অ্যাকশন খুব ভালো লাগতো, থ্রিলার টাইপের। তো ওই দেখুন হচ্ছে আমি বড় হলে এখানে আসতে চাই। তাহলে কী করবো? এলাকাতে যাচ্ছি, হঠাৎ দেখি যে একটা ব্যানার ট্যানার করা একজন অভিনয় করতেছে। আমি এটা কি, পরে বুঝলাম এটাকে পথনাটক বলে, তখন ভাষাটা বুঝতাম না। দেখছি, আবার দেখিনি অভিনয় করার পিছনে যাই দেখুন গল্প করতেছে, আবার এই ভাষা থেকে ওনার বুকে ব্লাড আসলো কোত্থেকে, একটু আগে না দেখলো পিছনে গল্প করতেছে। মানে এই দেখতে দেখতেই 2007 সালে মাগুরাতে আমাদের শহীদুল আলম সাচ্চু ভাই, বিখ্যাত অভিনেতা, মাগুরারই সন্তান, শ্রীপুর এই শালিখাতে বাড়ি। তো ওনাকে আমি দেখি টেলিভিশনে, যে মানুষটাকে দেখি তাকে লাইভ দেখছি আমাদের শহরে। তো ওনার আশা মানে পাশাপাশি যে বসে বাদাম খায়, কথা বলার সাহসটা নেই। তো ওনাকেই দেখি আসলে ওই দিন মাগরিবের পরে আমি বাইরে থাকি এবং তা বলতে রাত 10টার সময় বাসায় ফিরি। আচ্ছা, মানে উনি কি বলেন
ওই স্টেজে যাই, স্টেজে প্রথম সারিতে বসে থাকি, যখন শুরু হবে তখন একটা ভদ্রলোক এসে বলে যে ভাইয়া একটু পিছনে যাও তো। পিছনে ঘুরে দেখি সব তো সিট বুক, সবাই দাঁড়ানো হচ্ছে, জায়গা নিতে। আরে তোর যেতে বলছে না, যা। জি। তখন আমি খুব ছোট, তখন আস্তে আস্তে চলে গেলাম। এবার পিছনে যে আমি উকি মারি, মানে যে লোকটা আমি সামনে ছিলাম সেই কিছুক্ষণ পরে পেছনে। তো ওই সাতশোকে দেখার পরে বাসে যাই, যাওয়ার পরে যথারীতি আওয়াজ করতে পারি না, যে আপা আসছে, আপাকে তুই কোথায় ছিলি, রাব্বি তোকে খুঁজছে। আমার বড় হয় না রাব্বি, বাবা তো কোথাও খুঁজে পাচ্ছে না। আমি খাটের তলে চলে গেলাম, এই বুঝে বাবা মারবে। পরের দিন সকালে দেখে আব্বু দড়িতে হাত পা বাঁধলো। এই হলো রাতে দেরি করে আসার মার। পাটশোলা আছে না, পাটখাটি আমরা যেটা বলি পাটের, এইটা হলো নাটক দেখার মার। এইভাবে আসলে তারপরে বাসা থেকে আসলে কোনো বাধা এসেছে কিনা যখন আপনি এক্সপ্রেস করেছেন? বাধাটা আসেনি, কিন্তু উৎসাহটা ছিল আমার মার ক্ষেত্রে। এক্ষেত্রে আমার মার খুব উৎসাহ ছিল। আমার যখন প্রথম মঞ্চ নাটক করি মাগুরাতে, লায়ন কিং ক্লাবের পক্ষ থেকে আদর্শ কলেজে একটা সাইকোলজি স্টান্ট হ্যাশট্যাগ বাতিতে, তো অসংখ্য নারী দর্শক দেখি না, সব পুরুষ দর্শক, কিন্তু এর মাঝখানে একটা নারী দর্শক দেখে বুট কাপড়া দেখে আমার মা। সো এটাও প্রথম মাকে দেখা। তার পরবর্তীতে আমার ফ্যামিলি থেকে অনেকে গিয়েছে। আর যদি মিডিয়া চর্চার কথা বলা হয়, তো এই ক্ষেত্রে আসলে আমার বড় ভাই ফজলে রাব্বি, তাকে কৃতজ্ঞতা ধন্যবাদ দিতে হয়। কারণ যখন আমি অনার্সে পড়ি তখন তো আসলে ঢাকায় থিয়েটার চর্চা করি প্রাঙ্গণ নাটক দলে। তো তখন হয় না যে থিয়েটার করছি, সো চলাচলের টাকাটা ভাই সাইপ্রাসে থাকতো, ও বলতো তোর আমি টাকা দিচ্ছি, তোর চিন্তা করা লাগবে না, তুই তোর কাজ কর, থিয়েটার কর, মন দিয়ে কর। তো ওর ওই ত্যাগ, ওর ওই উৎসাহটা, ওর ওই স্যাক্রিফাইসটা আমাকে এই পর্যন্ত আসতে সহযোগিতা করেছে। না হলে হয়তো বা ওই টাইমে হয়তো আমাকে টিউশন করতে হতো, যে স্টুডেন্ট আছে কিছু একটা কাজের মধ্যে বিজি থাকি, ওইটা ভাবতে হয় নাটকে বা অভিনয়ে মনোযোগটা দেওয়া হতো। মনোযোগটা দেওয়ার জন্য আমার বড় ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। মানে ওর জন্য আমি এখন কাজ করছি। এখন তো নিশ্চয়ই সবাই বেশ গর্বিত বোধ করে আপনাকে নিয়ে। এখন হয় কি, প্রথম তো আব্বু আসলে ওইভাবে ছিল না। তো যখন নাটক যেত আব্বুকে বলতে যে এই তোমার ভ্যাস্তে নাটক দেখলাম, অমুকের নাটক, তো আব্বু বলতো আচ্ছা আচ্ছা। তারপর আব্বু একটু মনোযোগ দিয়ে নাটক দেখতো। যখন বাইরের মানুষের তখন উৎসাহটা বা ভালো লাগাটা কাজ করতো, বা হ্যাপিনেস। আমার একদিন মনে আছে, একটা নাটক করছিলাম টস, এটা রিয়াজুল রিজুর একটা নাটক, সজল ভাইয়ের ইসে, আমি আর শারিকা ছিলাম। এটা আপনার আমাদের নাটকটা তাও তো 2012 সালের গিয়েছিল। তো ওই নাটকে একটা শর্ট, একটা হাঁটা দেখে আব্বু বলছিল তুমি যখন এটা হেঁটে আসছিল তখন আমি উত্তম কুমারের মতোই দেখছিলাম না। আমার না প্রথম বাবা বা ফ্যামিলির কারো কাছ থেকে পাওয়া একটা কমপ্লিমেন্ট উত্তম কুমারের ওই জিনিসটা, ওই হাঁটার ওই মোমেন্টটা। মানে আমার বাবা বা সিনিয়র সিটিজেন যারা আছে তারা তো উত্তম সূচিটা বলতে ফ্যান। এখনো দেখি ঘরে, এই বাইরে গেলে হয়তো কিছু দেখছে না, কিন্তু ঘরে আসলে দেখি মুভি দেখছি। তো সেই জায়গাটাতে ভালো লাগাটা এখন কাজ করে। ডেডিকেশন ছিল বলে বা আপনি লেগেছিলেন বলেই বোধহয় আজ এই পর্যন্ত বা তাদের কাছ থেকে কমপ্লিমেন্টসগুলো পাওয়া হয়। তো চলচ্চিত্র আপনি কাজ করেছেন, আমরা আপনাকে চলচ্চিত্রেও পেয়েছি। চলচ্চিত্রে কাজ করার জায়গাটা আমাদের একটু বলবেন, যে যখন ছোট পর্দা থেকে বড় পর্দায় কাজ করা হয় তখনকার এক্সপিরিয়েন্সটা কেমন থাকে এবং সেই সাথে এক্সাইটমেন্টটা কেমন ছিল? খুবই মানে ব্যাপার হয় না যে নাটক করছি, ফ্যামিলিয়ার, আমরা সবাইকে নিয়ে একসঙ্গে দেখছি। চলচ্চিত্রের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি ওই চলচ্চিত্র করবো যেটা নিয়ে আমার ফ্যামিলি নিয়ে একসঙ্গে ভাগ্নে দেখতে পারবো, বা একটা সময় সন্তান থাকবে তারাও দেখবে, যেটা আমার বাবা। সো এমন কোনো চলচ্চিত্র করবো না যেটা কমার্শিয়াল, আমার ওইটা ফিল করেনি কখনো। তো এর মাঝখানে দেখা গেছে আমি 7টা চলচ্চিত্র ছেড়ে দিয়েছি গল্প পছন্দ। এমনকি যে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যারও একটা মহরতে ছিলেন, 18 বাংলা একটা ফিল্ম ছিল, আমরা একসঙ্গে মহরত করেছি। শুটিংয়ের 2 দিন আগে আমি না করেছিলাম। এটা চেয়ারম্যান স্যারের বিষয় না, বিষয়টা ছিল ডিরেক্টরের সঙ্গে। গল্প, ক্যারেক্টার, কোয়ার্টিস্ট সব কিছু মিলে দেখলাম যে এটা আমি করলে এটা আমার সাথে যাবে না। মানে আপনার কাছে দর্শকদের যে এক্সপেকটেশন আপনাকে যেভাবে ফ্রেম করে রেখেছে সবাই, তার বাইরে। পরবর্তীতে আমি চলচ্চিত্র করি গোলাম মোস্তফা শিমুল ভাইয়ের, ওনার একটা নাটক, একটা স্যাটেলাইট চ্যানেলে দেখি গোলাম মোস্তফা শিমুল, যে নাটক দেখে সংলাপে প্রেমে পড়ে যায়। ওনার সাথে দেখা করলাম যে আমার সাথে কাজ করতে চাই, তো উনি খুব খুশি হলেন। উনি আমাকে সিরিয়ালে কাজ করার পর বললো সাবির ফ্রি আছে একটা সিঙ্গেল করে? জি ভাই, করলাম। 2 মাস পরে আরেকটা ফ্রি আছে, একটা সিঙ্গেল আছে। হঠাৎ বলো সাবির তুমি মুভি করবা? আমি যে ইয়েস আমি করবো। আপনি কি তখন প্রিপেয়ার ছিলেন? তখন প্রিপেয়ার ছিলাম। আমি 2012-তে কলকাতায় একটা সিরিয়াল করি, ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনার একটি সিরিয়াল চ্যানেল আর ওদিকে রূপসী বাংলার। তো ওই সিরিয়াল করার পর এখান থেকে মেন কাস্টিংটা আমি ছিলাম, ওখান থেকে কোয়ার্টিস্ট, ডিরেক্টর ওদের, সব ওদের। তো ওইখানে করার পরে ওদের একাধিক চ্যানেল থেকে ফোন আসতো, সাব্বির বলছো? সাব্বির না, সাব্বির বলতো ওরা। তা বলছে হ্যাঁ তুমি কি আমাদের একটা সিরিয়াল করতে পারো? তখন আমি বাংলাদেশে।
তো এই কমিউনিকেশনের মধ্যে আমি কাজ করছি। তো তখন বাংলাদেশের প্রডিউসার সাবির, যা তুই মুভি কর, পরিচালকের সাথে কথা বলে ইনভেস্ট করলে আমি করবো। আমি না ভাই এখন না, আরেকটু সময় নিই। তখন 2012-র কথা। সো আর গোলাম মোস্তফা শিমুল যখন হলো তখন 2014, তার মধ্যে 2 বছর পর, তখন আমি হ্যাঁ আমি এখন মুভি করতে পারি। আর যখন শিমুল ভাই বললো তখন আমি না করার সুযোগ পাইনি, কারণ ওনার গল্প, ওনার সংলাপ, আমি ওনার লেখা আমি সম্পর্কে জানি। সো সেই সূত্রে ওনার প্রথম মুভি করি হরিজুপিয়া, তারপর আরেকটা ছিল কারণ তো আমি ভালোবাসি। 2টা চলচ্চিত্র হওয়ার পরে থার্ড চলচ্চিত্র ছিল আমাদের বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু জীবনী নিয়ে, যেটা হলো মুজিব একটি জাতির উপকার। ওইখানে তোফায়েল আহমেদ, বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ, জননেতা তোফায়েল আহমেদের ইয়াং পোর্শনটা কাজ করলাম, মানে 26 থেকে 30 বছরের। সো ওটাতে কলকাতায় গেলাম আর মুভির ক্ষেত্রে মুম্বাই গেলাম। সো 2টা জায়গায় আমার দেখা হলো, কাজ করার সুযোগ হলো। সো একটা হোপ আছে, ইচ্ছা আছে, জানি না কি হবে। দেখবো যদি হলিউডের মতো জায়গায় যে কাজ করার সুযোগ পাই তাহলে একটু প্লাস হবে যে ক্যারিয়ারে, হ্যাঁ আমি এইখানে একটু ছোঁয়া দিতে পারলাম, এই কাজটা একটু জানতে পারলাম, বা একটা ভালো লাগা। আসলে আমাদের জায়গা থেকে আমরা যেভাবে কাজ করি, জানি না এটা সম্ভব না, তবে যদি কিনা হয়, এখন আশা রাখা যায় টেকনিক্যাল, মানে এখন মানে কি বলবো, ডিজিটালের যুগ, এখন যে কোনো কিছুই সম্ভব, অসম্ভব বলে কিছু না। অবশ্যই তাই। অনেকে থাকেন যখন বড় পর্দায় কাজ করা শুরু করেন তখন কিন্তু আর ছোট পর্দায় তারা কাজ করতে ইন্টারেস্টেড হয় না। সো আপনার ক্ষেত্রে এমন কিছু হবে কিনা? আসলে প্রতিদিন অভিনয় করতে চায় না। আগে যখন একসময় কাজ করতাম প্রতিদিন না, 30 দিন দেখা গেলো 40 দিন কাজ করেছে, ব্যাপারটা এরকম একই দিন। তো এখন একটা সময় এসে মনে হয় না প্রতিদিন কাজ করবো, হ্যাঁ কাজ করবো 10 দিন কিংবা 20 দিন কিংবা 15 দিন, মানসম্মত কিছু কাজ করতে চাই, যেটাতে গুণগত মান থাকে, সম্মান থাকে, রেসপেক্ট থাকে, সমাজের প্রতি দায়বদ্ধতা থাকে। সো এমন কিছু কাজ করতে চাই। সো ওই জায়গা থেকে মানে কাজের করেছি। সো চলচ্চিত্রই করব। আমি তো আপনাকে প্রথমে একটা কথা বলেছি যে আমি যে চলচ্চিত্র করতে চাই ফ্যামিলি সবাইকে নিয়ে, অর্থাৎ কমার্শিয়ালটা করতে চাই না, তাহলে তো আমি ফিল্মেই বিজি থাকতাম। তো যেহেতু বললাম যে 7টা চলচ্চিত্র আমি ছেড়ে দিয়েছি, মহরত করে ছেড়ে দিয়েছি, তখন তো অনেক অপরচুনিটি ছিল। এখন যখন করছি না, এখন তো এক ধরনের নেগেটিভ আছে, ও করবে না, একটু আছে, গল্প নাহলে করবেন। সো এখন তো আরও 10টা ছেলে দাঁড়িয়ে গেছে, সো আরও 10 জনকে নিয়ে ভাববে। সো আমি আমার মতো এরকম আছে, আলহামদুলিল্লাহ ভালোই আছি। আচ্ছা, যেটা আমরা বুঝলাম যে কাজের ক্ষেত্রে, সেটা ছোট পর্দায় হোক বা বড় পর্দায় হোক, একটু ভিন্ন রকম কাজ করতে আপনি পছন্দ করেন এবং গল্প নির্ভর হতে হবে অবশ্যই সেটা। সো গল্পের কোন কোন বিষয়গুলো আপনি মাথায় রাখেন যখন আপনি কোনো স্ক্রিপ্ট চুজ করেন তখন? যেমন আমি আপনাকে একটা গল্প, 1968 মায়া, আমাদের এটিএন বাংলায় গিয়েছিল, মাসুম ভাইয়ের স্ক্রিপ্ট, শোভনার পরিচালনায়। স্ক্রিপ্টটা পরে আমি কেঁদে দিয়েছিলাম। গল্পটা ছিল একটা অটিস্টিক একটা বেবিকে নিয়ে, মানে সুস্থ স্বাভাবিকভাবে তার জন্মটা হয়, কিন্তু একটা অটিস্টিক আশ্রমে বা ওইখানে সে বেড়ে ওঠে। সো আশেপাশে পরিবেশটা যখন তার সব এরকম বেবিরা থাকে, সে ওদের মতো হয়ে যায়, কথা বলতে জড়ে যায়, হাঁটা চলা। কিন্তু একজন টিচার এসে আইডেন্টিফাই করে 8-10 জন থেকে একটু আলাদা, ওকে যখন একটু সময় দেয়, টেক কেয়ার করে, তখন দেখে যে পুরোপুরি সুস্থ নরম বেবি নয়, তখন তো একটা পাস্ট স্টোরি চলে আসে। তো এরকম ক্যারেক্টার, ধরুন এখন আমি আপনার সাথে কথা বলছি, প্রেম করছি, রোমান্টিক গল্প করছি, গতানুগতিক, এটা তো আমরা করছি, কিন্তু এইটা তো কতজন আঁচড় দিয়ে রাখবে, মনে রাখার মতো এক্সেপশনাল। সো ওই গল্পের ক্ষেত্রে বা ক্যারেক্টারের ক্ষেত্রে যখন ওইটার সময় বলছি, আমি এটা পরে তো আমি সময়কে জড়িয়ে ধরেছিলাম যে ভাই এত সুন্দর একটা ক্যারেক্টার আমাকে দিয়েছো। তো ওই রকম মানে ক্যারেক্টারের ক্ষেত্রে যখন ভিন্নতা থাকে, ক্যারেক্টারের জায়গা থেকে কিছু করার একটা সুযোগ থাকে, সো ওইটাই আসলে আমাকে টানে, একটু ভিন্ন ধর্মী এবং যেখানে আসলে গল্পের ডেপথটা অনেক বেশি রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে বলছি এই কারণে, আমরা একটু পরেই বিদায় নেব, কারণ আমরা আপনার কাছ থেকে একটা আবৃত্তি শুনবো। কিন্তু আমরা আবৃত্তিটি শুনতে শুনতেই যেহেতু শেষ করব, তাই আমরা দর্শকদের কাছ থেকে একেবারেই বিদায় নিয়ে নিচ্ছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে। দর্শকদের কথা একটাই কথাই বলবো, এখন যে পরিবেশ পরিস্থিতি, সবাই ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন, শান্তিতে থাকবেন, আর আমাদের সঙ্গেই থাকবেন, বাংলা নাটক, বাংলা কালচারের সাথেই থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের ভালো ভালো কাজ উপহার দিতে পারি। আপনাকে আরও একবার অনেক ধন্যবাদ জানাই। আপনি এত প্রতিকূলতার মধ্যেও আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের সাথে কিছু সময় কাটিয়েছেন এবং বেশ ভালো সময় আমাদের কেটেছে, সেজন্য অনেক ধন্যবাদ। এবং এটিএন বাংলার পক্ষ থেকে, আমাদের লাইফস্টাইল বিষয়ক আয়োজন লাইফ অ্যান্ড বিউটির পক্ষ থেকে অনেক শুভকামনা। আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে এসে আপনার কাছ থেকে আবৃত্তিটি শুনবো।
দর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে নিশ্চয়ই আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। আমরা একটি আবৃত্তি শুনবো। তো প্রথম যে আবৃত্তি শুনে আবৃত্তির প্রেমে পড়েছিলেন সেটি শোনাবেন নাকি অন্য কোনো কিছু শোনাবেন? সেই আবৃত্তিটা ছিল আমার বন্ধু নিরঞ্জন। ওইটা এখন এই মুহূর্তে না, ওইটা অন্য কোনো দিন। এখন একটা আবৃত্তি করবো সুবোধ সরকারের শাড়ি। শুন। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলে ফিরে এসে আরও 6টা। এত শাড়ি সে এক জীবনে চোখেও দেখেনি। আলমারি প্রথম থাকে রাখলো সব নীল শাড়িদের। হালকা একটা নীলকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে ধরে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টি ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতার যে শাড়িটা, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পড়বে? কিন্তু বছরে যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটি। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টি ছেলে সে দাঁড়ালো। স্বামীর তল পেটে ঢুকে গেল 12 ইঞ্চি উপরে থেকে নিচে, নিচে থেকে ডানে, যাকে বলে এল। পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখনও ধোয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলে ফিরে এসে আরও 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে 6তলা থেকে সমস্ত শাড়ি ছড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3 জন। পাড়ার মোড়ে একটি সদ্য নগ্ন বিধবা দৌড়াচ্ছে, চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। পেছনে 3 জন যুবক, সেগুলো লাশ। নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলে ফিরে এসে আরও 6টা। ধন্যবাদ। থ্যাংক ইউ।